এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে আরাবি। পাত্রপক্ষ বললে অবশ্য ভুল হবে, কারণ পাত্রই তো আসেনি, এসেছে পাত্রপক্ষের পরিবার, তাও আবার তারই বাবার অফিসের বস। আরাবির বাবা জিহাদ সাহেবের অফিসের বস নিহান সাহেব সপরিবারে তার ছেলের জন্য আরাবিকে দেখতে এসেছেন। তার একমাত্র ছেলে জায়ান সাখাবাতের জন্য আরাবির হাত চাইতে এসেছেন তিনি। জিহাদ সাহেব প্রথমে বেশ ভড়কে গেলেও পরক্ষণে তার অফিসের বস মানে নিহান সাহেবের অমায়িক ব্যবহারে তার ভয়টুকু গায়েব হয়ে গিয়েছে। এইদিকে শাড়ি পরে তাদের সামনে পুতুলের মতো বসে আছে আরাবি। কি থেকে কি হচ্ছে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, হাত পা কেমন যেন কাঁপছে বাজেভাবে। ভীষণ নার্ভাস লাগছে আরাবির। বাবার দিকে একবার তাকালো আরাবি। জিহাদ সাহেবের হাস্যোজ্জ্বল চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার এই সম্বন্ধে পুরোপুরি মত আছে। জিহাদ সাহেব, তো ধরে নিব সম্পর্কটা পাকাপোক্ত? জিহাদ সাহেব নিহান সাহেবের প্রশ্নে অপ্রস্তুত হলেন। তিনি অবশ্য রাজি এই সম্বন্ধে। জায়ানকেও তার ভালো লাগে, ছেলেটা ভালো, তবে কথাবার্তা একটু কম বলেই আর কি। কিন্তু যাই হোক, তাদের কথায় তো আর কিছু হবে না। ছেলে মেয়ের নিজেদেরও একটা পছন্দ আছে, তাদের যদি একে অপরকে পছন্দ হয় তবেই না আগাবে সম্পর্কটা। জিহাদ সাহেব আগেই তো সম্মতি দিতে পারেন না। জিহাদ সাহেব আমতা আমতা করতে দেখে নিহান সাহেব হালকা হেসে বললেন, কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় বলতে পারেন জিহাদ সাহেব, কোনো সমস্যা নেই। জিহাদ সাহেব যেন কিছুটা সাহস পেলেন এই কথায়, তাই কোনো ভনিতা না করেই বললেন, বলছিলাম যে স্যার, আমাদের কথায় তো আর কিছু হবে না। জায়ান বাবা আর আমার আরবি তো একে অপরকে দেখলো না, তাদের দুজনকে পছন্দ হয় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের মতামত ছাড়া তো আর আগানো যাবে না স্যার। নিহান সাহেব হেসে উঠলেন, বললেন, এই সমস্যা? তাহলে আমি এক্ষুনি আমার ছেলেকে ফোন করে আসতে বলছি। আসলে ওকেও নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ও আবার মিটিংয়ের জন্য একটু ধানমন্ডি গিয়েছে। স্যার, জরুরি মিটিং তো থাক, পরে না হয় দুজনে একসাথে দেখা করে নেব। নিহান সাহেব হাত ঘড়িতে সময় দেখে নিলেন, তারপর বলেন, মিটিং বোধহয় 15 মিনিটেই শেষ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। নিহান সাহেব ফোন করে তার ছেলেকে জানিয়ে দিলেন এখানে আসার কথা। তারপর ফোন রেখে বললেন, তা আপনার শরীরের অবস্থা কেমন আছে জিহাদ সাহেব? এই তো আলহামদুলিল্লাহ, আর গোটা বাজেক পরে অফিসে জয়েন করব। প্রেশার নিতে হবে না, মাত্রই আপনার অ্যাপেন্ডিসাইডের অপারেশন হলো। ঠিকঠাক বিশ্রাম নিন, শরীর পুরোপুরি সুস্থ হলে তবেই অফিসে আসবেন। জিহাদ সাহেব হেসে মাথা দুলালেন। দুইজন আরো খোশ গল্প করতে লাগলেন। তাদের দেখলে কেউ ভাবতেই পারবে না যে তাদের সম্পর্কটা অফিসের বস আর এমপ্লয়ের। আরাবি টুকুর টুকুর চোখে এতক্ষণ সবটাই দেখছিল, কিন্তু যখন নিহান সাহেব জায়ানকে ফোন করে এখানে আসার কথা বললেন, তা শুনেই আরাবির ভয়ের মাত্রা যেন আরো বেড়ে গেল। গলা শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে একেবারে। আরাবি কোনো রকমে ইনিয়ে বিনিয়ে সেইখান থেকে কেটে পড়ল। সোজা নিজের রুমে প্রবেশ করলো আরাবি। চুপচাপ বিছানায় বসে রইল। আরাবি বিড়বিড় করে বলে উঠল, আব্বু, মনে হয় এইবার আমার বিয়েটা পাকাপোক্ত করেই ফেলবেন যে অবস্থা দেখছি। নানান রকম চিন্তা ভাবনা চলছে আরাবির মাথার ভেতরে। বিছানায় শুয়ে চোখ বুজে নিল আরাবি। ঠিক তখনই দরজায় ঠকঠক আওয়াজ হলো। আরাবির মা লিপি বেগম ডাকছেন আরাবিকে। আরাবি লাফ দিয়ে উঠে বসলো, তারপর জলদি গিয়ে দরজা খুলে দিল। আরাবি দরজা খুলতেই লিপি বেগম বেশ রুক্ষ কণ্ঠে বলে ওঠেন, কি সমস্যা তোর? বাড়িতে মেহমান ভরা আর তুই দরজা আটকে আছিস কেন? বড়লোক বাড়ি থেকে সম্বন্ধ এসেছে, এজন্য কি ভাব বেড়ে গিয়েছে? আরাবি মায়ের কথাগুলো শুনে মন খারাপ করে মাথা নিচু করে নিল। হালকা আওয়াজে বলে, না আম্মু, এমন কিছু না। তাহলে কেমন কিছু? এখনই এই অবস্থা, বিয়ে হলে তো তোর ভাবের চোটে মনে হয় মাটিতে পা পড়বে না। আরাবির চোখ ভরে উঠল। মায়ের কথাগুলো তীরের মতো এসে বিঁধছে বুকে। আরাবি আর কোনো কথা বলল না, চুপচাপ রইল। লিপি বেগম আরাবির পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলেন, এইভাবে সংসারে না দাঁড়িয়ে থেকে যা, ভালোভাবে হাত মুখ ধুয়ে আয়। তোকে ছেলের পছন্দ হলেই বিয়েটা পাকাপোক্ত হবে। হালকা সাজগোজ করে নিস, ভালোই ভালো বিয়েটা হলেই ভালো।
তাড়াতাড়ি বিয়ে করে এই বাড়ি থেকে বিদায় হ তুই, তাহলেই আমি বাঁচি। কথাগুলো বলে লিপি বেগম চলে গেলেন। আরাবী অশ্রু চোখে মায়ের যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। টলমল নয়নজোড়া হালতো হাতে মুছে নিল আরাবী। ভাবল ওর মা ওর ভাই আর বোনকে অনেক ভালোবাসে, তাহলে ওর সাথেই কেন এমন করে? কেন ওর ভাই আর ছোট্ট বোনের মতো ওকেও ভালোবাসে না, আদর করে না? কেন সবসময় এইভাবে রুক্ষ ব্যবহার করে ওর সাথে? কি এমন করেছে আরাবী যে মা ওকে একটু দেখতে পারে না? আরাবী তো মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে সারাক্ষণ। মা যা পছন্দ করেন না এমন কোনো কাজ করে না আরাবী। মায়ের সাথে সাথে সকল কাজে সাহায্য করে ও। বাড়িতে থাকলে শুয়ে বসে সময় কাটায় না ওর ছোট বোনের মতো। সেই দিন একা হাতে সব করে আরাবী, তবুও মা কোনোদিন ওর প্রশংসা করেনি আজ পর্যন্ত। বোঝার বয়স হতে সবসময় মাকে তার সাথে এইরকম রুক্ষ ব্যবহার করে আসতেই দেখেছে আরাবী। হতাশার নিঃশ্বাস ছাড়ল আরাবী। তারপর চলে গেল ওয়াশরুমে। হাত মুখ ধুয়ে এসে নিজেকে পরিপাটি করে নিল আরাবী। বাহির থেকে বেশ শোরগোলের আওয়াজ আসছে। তাহলে কি কাঙ্ক্ষিত ব্যক্তিটি এসে পড়েছে? অজানা ভয়ে উত্তেজনায় হিম হয়ে দাঁড়িয়ে রইল আরাবী। বুকটা ধুকপুক করছে ভীষণভাবে। দরজার বাহিরে লিপি বেগমের কণ্ঠস্বর শুনতে পেয়ে কেঁপে উঠল আরাবী। তিনি আরাবীকে বাহিরে আসতে বলছেন। আরাবী, হলো তোর? জলদি বাহিরে আয়, ছেলে এসে পড়েছে। আরাবী মায়ের কথায় দুরু দুরু বুক নিয়ে দরজা খুলে বেরিয়ে আসলো। লিপি বেগম চোখ রাঙিয়ে তাকাতেই আরাবী মাথা নিচু করে নিল। লিপি বেগম বলেন, জলদি আয়। আরাবীকে নিয়ে লিপি বেগম বসার ঘরে আসলেন। আরাবী মাথা নিচু করেই ধীর স্বরে সালাম জানালো। ঠিক তখনই ওর কানে তীব্রভাবে গম্ভীর গলার একটি পুরুষালী কণ্ঠস্বর এসে বাড়ি খেল। ওর সালামের জবাব দিয়েছে মূলত। আরাবীকে নিয়ে নিহান সাহেবের স্ত্রী সাথী বেগমের পাশে বসালেন। সাথী বেগম আরাবীর মাথায় হাত বুলিয়ে বলেন, মেয়ে আমার, তোর বাবা, তোর চাচিও আর ছোট মায়ের খুব পছন্দ হয়েছে। এখন তুই কি বলিস? তুই যা বলবি তাই হবে। আরাবী কান পেতে লোকটা কি বলে শোনার জন্য, কিন্তু কোনো রকম উত্তর এলো না অপর পাশ হতে। আরাবী ঠোঁট চেপে বসে রইল, ভাবছে লোকটা বোবা নাকি। নিহান সাহেব ছেলের দিকে একবার তাকালেন। ছেলে যে তার ঘাড়তারা সেটা তিনি ভালোভাবেই জানেন। এখানে আসতেই চাইছিল না, কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এনেছে। ইচ্ছের বিরুদ্ধে এখানে আনার কারণে ঠ্যাটামি ধরে বসে রয়েছে। নিহান সাহেব বলে উঠলেন, জিয়াদ সাহেব, বলছিলাম কি আমার ছেলে আর আরবি মাকে একটু আলাদা কথা বলতে দেওয়া উচিত, কি বলেন? জিহাদ সাহেব নিহান সাহেবের কথায় হেসে বলেন, অবশ্যই, তা কেন নয় আরাবী মা। আরাবীর জবাব। জি আপু। যাও, জায়ান বাবাকে নিয়ে ছাদে যাও। আরাবী বাধ্যমের মতো মাথা দোলালো, কিন্তু ওর মনের ভিতরে তৈরি হওয়া উথাল পাতাল ঝড়টা কেউ বুঝতে পারল না। দমটা কেমন যেন আটকে আসছে আরাবীর। পা জোড়া যেন সামনের দিকে অগ্রসর হতেই চাচ্ছে না। কি একটা অবস্থা! আরাবী হেঁটে দু এক পা সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লিপি বেগম আরাবীর কানে ফিসফিসিয়ে বেশ কিছু কথা বলে দিলেন, তারপর সরে গেলেন। এইদিকে জায়ানকে কোনো রকম নড়চড় করতে না দেখে নিহান সাহেব জায়ানের গা ঘেঁষে ফিসফিস করে বলেন, কি হচ্ছে জায়ান? উঠছো না কেন? চুপচাপ ভদ্র ছেলের মতো আরবি মায়ের সাথে যাও। কোনো রকম অভদ্রতা করে আমায় লজ্জা দিও না। জায়ান বাবার কথায় শীতল দৃষ্টি নিক্ষেপ করলো বাবার দিকে। অতঃপর শক্ত গলায় নিচু স্বরে বলল, কথাটা বলেই জায়ান হনহনিয়ে চলে গেল। নিহান সাহেব ছেলের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। যাই হয়ে যাক, আরাবীকে তিনি পুত্রবধূ রূপে ঘরে তুলবেন, ব্যাস। স্নিগ্ধ প্রকৃতিতে হিমেল হাওয়া বইছে, আকাশে শুভ্র মেঘের আনাগোনা। সূর্য প্রায় হেলে পড়েছে পশ্চিমে, লালাভা ছড়িয়েছে চারিদিকে। ছাদের আনাচে কানাচে গাছগাছালিতে ভরপুর। এমন একটা মনোরম পরিবেশেও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে আরাবী। আর কি বা করবে ও? এমনিতেই কাঁপাকাঁপি করতে করতে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর একটু পর বোধহয় শ্বাস আটকে মারা যাবে ও, এমনটাই মনে হবে ওকে দেখলে। প্রায় আধ ঘন্টা যাবৎ এইভাবে দাঁড়িয়ে আছে আরাবী। ভয়ের পাশাপাশি বিরক্তও হচ্ছে।
ছাদে এসেছে পর থেকে জায়ান নামক ব্যক্তিটি একটা কথাও বলেনি ওর সাথে, না নিজ জায়গা হতে একটু নড়চড় করেছে। সেই যে এসে রেলিংয়ে ঠ্যাস দিয়ে ফোনে কি যেন দেখছে তো দেখছেই। এইদিকে যে তার সামনে একটা মানুষের ভয়ের চোটে দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হচ্ছে, সেই দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। আরাবি যে এক পলক তাকিয়ে লোকটাকে দেখবে সেই সাহসও হচ্ছে না ওর। কি একটা অবস্থা, গলাটা শুকিয়ে গিয়েছে বাজেভাবে। লোকটা কি তাকে পছন্দ করেনি? তাই তো কিছুই বলছে না, না করারই কথা। ওর গায়ের রংটা তো শ্যামলা বর্ণের, আর মানুষ হলো সুন্দরের পূজারী। আর এত বড়লোক বাড়ির ছেলে কি ওর মতো শ্যামলা গায়ের মেয়েকে বিয়ে করতে রাজি হবে নাকি? যাই হোক, বিয়েটা না হলেই ভালো। আরাবি এখনই বিয়ে করতে চায় না। সবেমাত্র অনার্স কমপ্লিট করেছে ও, মাস্টার্সে ভর্তি হয়েছে। এই তো কিছুদিন পর থেকেই ক্লাস শুরু হবে ওর। ও মাস্টার্স কমপ্লিট করে একটা চাকরি করতে চায়, তারপরে বিয়েটা করার ইচ্ছা আরাবির। মনে প্রাণে চায় ওর সামনে দাঁড়ানো ব্যক্তিটি যেন বিয়েতে না করে দেয়, তাহলেই হলো। কিন্তু এই বিয়েটা ভেঙে গেলে যে ওর মা ওকে কী করবে আরাবি জানে না। এই শ্যামলা বর্ণের জন্য ওর 2-3টা সম্বন্ধ ফেরত চলে গিয়েছে। এই জন্য কম কথা শোনায়নি ওকে লিপি বেগম। তবে আরাবি একটু ভেবে পায় না, ওর ভাই আর ওর ছোট বোনের গায়ের রং ফর্সা, আর ওর আব্বু আম্মুও ফর্সা, তাহলে ও এমন শ্যামলা গায়ের রং পেল কিভাবে? এই প্রশ্নটা প্রায়ই জাগে ওর মনে, কিন্তু কাউকে জিজ্ঞেস করে না। এমন বাচ্চামো প্রশ্ন করা নেহাতি বোকামি বলে গণ্য করবে সবাই। আরাবি চাপা শ্বাস ফেলল। ঠিক তখনই ছাদে এসে উপস্থিত হয় ইফতি। ইফতি শাখাবাদ পুরো নাম। নিহান শাখাবাদের ভাই মিহান শাখাবাদের ছেলে ইশতিয়াক ইফতি শাখাবাদ। ইফতি ছাদে এসে চাপা স্বরে জায়ানকে ডেকে উঠল। ভাই তোকে ডাকছে নিচে। কথাটা বলেই ইফতি দ্রুত পায়ে নিচে চলে গেল। জায়ান ফোনটা পকেটে রেখে ছাদ থেকে নামার জন্য অগ্রসর হলো। আরাবি ইফতির ঝড়ের মতো আসা যাওয়ার ব্যাপারটা নিয়ে ভাবছিল। পরক্ষণে জায়ানকে ভালো মন্দ কিছু না বলে চলে যেতে দেখে আরাবি নিজেও নিচে যাওয়ার জন্য অগ্রসর হলো। কিন্তু কাঁপাকাঁপির কারণে ঠিকভাবে হাঁটতেও পারছে না মেয়েটা। তার উপরে শাড়িটাও তার সাথে যেন শত্রুতামি শুরু করেছে। শাড়ির কুচিগুলো ঢিলে হয়ে বারবার নিচের দিকে চলে যাচ্ছে, ফলে আরাবির হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে। হাঁটার মাঝে একসময় শাড়ির কুচিতে পা পেঁচিয়ে পড়ে যেতে নেয় আরাবি। ভয়ে মৃদু চিৎকার করে ওঠে। নিজেকে রক্ষার জন্য যা পায় তাই সজোরে আঁকড়ে ধরে মেয়েটা। ভয়ে প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম ওর। হাত যেন সবর উল্টোপাল্টা হচ্ছে। সাথে সাথে কোমরে কারো শীতল স্পর্শে সর্বাঙ্গ মৃদু ঝংকার দিয়ে কেঁপে ওঠে। হৃদস্পন্দন বেড়ে গেল হু হু করে। ব্যাপারটা ও যা ভাবছে তা যদি হয়ে থাকে, তাহলে আরাবি এখনই এই মুহূর্তে লজ্জায় কেঁদে দেবে। অলরেডি ওর চোখজোড়া ভিজে উঠেছে। ভেজা ভেজা চোখজোড়া নিয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকালো আরাবি। আর ওর আন্দাজ করা ব্যাপারটাই সত্যি। এই মুহূর্তে ও জায়ানের বাহুডোরেই বন্দি। সাথে নিজেও খামচে ধরে আছে জায়ানের গায়ে পরিহিত কোটটা। লোকটার দিকে তাকালো আরাবি ভয়ে ভয়ে। সাথে সাথেই যেন হৃদয়ের মাঝে কেমন করে উঠল আরাবির। নিজেও বুঝতে পারল না কিছু। এমন সুদর্শন ছেলে কিনা ওকে বিয়ে করবে? গ্রে কালার স্যুট পরিহিত ফর্সা গায়ের ছেলেটা অধিক সুদর্শন। সূর্যের লালাভ আভায় অন্যরকম লাগছে। গালে চাপদাড়ি, পুরু ভ্রজোড়া, ওই চোখ দুটোর সৌন্দর্য যেন দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। চোখের দিকে তাকাতেই আরাবির যেন অন্য জগতে হারিয়ে যাওয়ার উপক্রম হলো। দিন দুনিয়া ভুলে বেহায়ার মতো ওই চোখের দিকেই তাকিয়ে রইল। চোখের পলক ফেলাও যেন বন্ধ হয়ে গিয়েছে ওর। হঠাৎ পুরুষালী কণ্ঠের চাপা ধমকে হুঁশ ফিরে আসে আরাবির। ডাফার একটা, শাড়ি পরে হাঁটতে না পারলে পরো কেন? এখন নিজেও পড়তে সাথে আমাকেও ফেলতে, ইডিয়েট একটা। আরাবি এমন ধমকে ভয়ে কেঁপে উঠল। ব্যাপারটা বোধকম্প হতেই হাঁসফাঁস করতে লাগলো আরাবি। জায়ানও আরাবিকে ছেড়ে দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে আরাবিকে এক পলক দেখে তারপর হনহনিয়ে চলে গেল নিচে। এইদিকে আরাবি ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে ভাবছে, লোকটা এই মুহূর্তে ওর সাথে কথা বলল, তাও কিভাবে? প্রথম কথাতেই ধমকে ধমকে একাকার করে দিল। আর ওই বা কি, মানছে লোকটা সুন্দর,
তাই বলে এইভাবে হাবলার মতো তাকিয়ে থাকার কোনো মানে হলো? কিভাবে তাকিয়েছিল ও? লোকটা কি ভাববে এখন আরাবিকে? নিশ্চয়ই ভাববে আরাবি ছ্যাচরা মেয়ে। নিজের মনে আরো শত রকম উল্টোপাল্টা ভাবনা চিন্তা করতে করতে নিচে নেমে আসলো আরাবিও। সাথী বেগম এগিয়ে এসে আরাবিকে টেনে নিয়ে আবারও নিজের পাশে বসালেন। নিহান সাহেব জায়ানের পক্ষ থেকে জানালেন তার ছেলে এই বিয়েতে কোনো আপত্তি নেই, এখন আরাবির মতামত দিলেই হলো। জিহাদ সাহেব মেয়েকে উদ্দেশ্য করে বলেন, আরাবি, আম্মু তোমার কোনো আপত্তি আছে এই বিয়েতে? আরাবি কি বলবে ভেবে পাচ্ছে না। কি বা বলবে ও? ছেলে মেয়েদের আলাদা কথা বলতে পাঠালো তারা, অথচ আধ ঘন্টা খামোখা সংসেজে দাঁড়িয়ে রয়েছে দুজন। কেউ কোনো কথা বলেনি। লাস্টে আসার সময় জায়ানি আগে কথা বলল, কিন্তু ওটাকে কথা বলা বলে না, ওটাকে ধমকাধমকি বলে। এখন আরাবি তাদের এইসব কথা কিভাবে বলবে? জিহাদ সাহেব আবারও একই প্রশ্ন করতে আরাবি নড়ে চড়ে বসল। অপর পাশের সোফায় বসা লিপি বেগমের দিকে আর চোখে তাকাতেই তিনি চোখ রাঙিয়ে আরাবিকে ইশারা করলো হ্যাঁ বলার জন্য। আরাবি ঠোঁটে ঠোঁট চেপে আলতো করে মাথা দোলালো। সাথে সাথেই সবাই আলহামদুলিল্লাহ বলল। দীর্ঘশ্বাস ফেলল আরাবি। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও বাবা মায়ের খুশির জন্য হ্যাঁ বলে দিল আরাবি। ভবিষ্যতে যা হবে দেখা যাবে। আরাবি জানে ওর বাবা কখনো ওর খারাপ চাইবে না, বাবার উপর সেই ভরসা আছে ওর, তাই আর দ্বিমত করল না। এদিকে সাথী বেগম হাসি মুখে বলে ওঠেন, ভাই সাহেব, ছেলে মেয়েদের যেহেতু কোনো আপত্তি নেই, আমরা চাইছিলাম বিয়েটা যেন খুব দ্রুতই হয়ে যাক। আপনার কোনো আপত্তি আছে? জিহাদ সাহেব বলেন, না, আমার কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। নিহাদ সাহেব বলেন, তাহলে এই মাসে তো আর 15 দিন আছে। তাহলে জিহাদ সাহেব, সামনের মাসের 1 তারিখে ওদের বিয়েটা ফাইনাল ডেট, কি বলেন? জি আচ্ছা, আপনারা যা ভালো মনে করেন। সবার মতামতে আগামী মাসের 1 তারিখে বিয়ের দিন নির্ধারণ করা হলো। জায়ানের পরিবার আরাবিকে আংটি পরিয়ে দিলেন আর 5,000 টাকা সালামিও দিলেন। তারপর তারা সন্ধ্যার হালকা নাস্তা করে চলে গেলেন। রাতের ভোজনের জন্য অনেক সাধলেন জিহাদ সাহেব আর লিপি বেগম, কিন্তু তারা কেউ রাজি হলো না তাতে। জায়ানরা চলে যেতেই জিহাদ সাহেব হেসে বলেন, শোনেন লিপি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার আরবে আম্মুর এত ভালো ঘরে বিয়ে হবে। অবশ্যই না, বা কেন? আমার আম্মুর মতো মেয়ে লাখে একটা হয়। আমার আম্মাটা আমার কাছে সেরা। জিহাদ সাহেব মেয়েকে বুকে টেনে নিলেন। আরাবি চোখ বন্ধ করে বাবার বুকে মাথা ঠেকিয়ে রাখলো। তার বাবা এই বিয়েতে অনেক খুশি, আর বাবার খুশির জন্য আরাবি সব করতে রাজি, কারণ এই মানুষটাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে ও। বারান্দায় দাঁড়িয়ে আছে আরাবি, আপন ভাবনায় ব্যাকুল সে। মাথায় চিন্তার শেষ নেই, কি থেকে কি হয়ে গেল হঠাৎ। কয়েক পলকের মাঝে ওর জীবনের মোড় পুরোই ঘুরে গেল। হাতের দিকে তাকালো আরাবি, সেখানে মাঝের আঙুলে পড়া আংটিটার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। আচমকা আংটিটা হালকা স্পর্শ করলো আরাবি। স্পর্শ করা মাত্র হালকা কেঁপে উঠল ও। আর মাত্র হাতে গোনা 15 দিন, তারপরেই বাবা মায়ের আদরের কন্যা বিদায় নিয়ে চলে যাবে অন্যের বাড়ির বউ হয়ে। সারা জীবনের জন্য একজন পুরুষের সাথে ওর জীবন জুড়ে যাবে। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হবে ওরা। লম্বা শ্বাস ফেলল আরাবি, সকল চিন্তা চেতনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। যা হবার তা হবেই, খামোখা টেনশন করে লাভ নেই। আরাবি রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ দরজায় হুলুস্থুলুভাবে কেউ বাড়ি দিতে লাগলো। আরাবি ভড়কে গেল এমন করায়। দ্রুত পায়ে গিয়ে রুমের দরজা খুলে দিল। দরজা খুলতেই আরাবির ছোট বোন ফিহা হুড়মুড়িয়েও রুমে প্রবেশ করলো। আরাবি ভ্রু কুঁচকে তাকালো ফিহার দিকে। এইদিকে ফিহা আরাবির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, তোর নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আব্বু বলল। আরাবি ড্রেসিং টেবিলের দিকে যেতে যেতে বলে, আব্বু যেহেতু বলছো তাহলে তাই হবে। ফিহা রেগে গেল আরাবির কথায়, রাগী গলায় বলে, বিয়ে ঠিক হতে না হতেই তোর ভাব বেড়ে গিয়েছে, তাই না আরাবি? আরাবি শান্ত কণ্ঠে বলে, সম্মান দিয়ে কথা বলে ফিয়া, আমি তোর বড় বোন। বড় বোন মাই ফুট, তোকে বড় বোন মানে কে? তোকে কোন দিক দিয়ে আমার বোন মনে হয়? আমার সাথে তো তোর কিছুই মিল নেই, না চেহারায় না গায়ের রঙে। সো নিজেকে আমার বোন বলবি না কোনোদিন।
আরাবির চোয়াল শক্ত হয়ে আসলো ফিয়ার কথায়। মেয়েটা এত বেয়াদব হচ্ছে দিন দিন, কারো পরোয়া করে না, মানুষকে ন্যূনতম সম্মানটাও করতে জানে না এই মেয়ে। আরাবি শক্ত গলায় বলে, ফিহা, আমার রুম থেকে বের হ। তোর এসব অহেতু কথা আমি শুনতে চাই না। যাব না, কি করবি তুই? আরাবি এবার বেশ চটে গেল, রাগী আওয়াজে বলে, ফিহা, আমি কিন্তু তোকে থাপ্পড় দিতে বাধ্য হব। বের হ আমার রুম থেকে। কথাগুলো বলে আরাবি হাত উঁচিয়ে ফিয়াকে রুম থেকে বের হওয়ার জন্য ইশারা করলো। অমনি ফিয়ার নজরে আসে আরাবির হাতে পরিহিত স্বর্ণের আংটিটা। ফিয়া দ্রুত পায়ে এসে আরাবির হাত চেপে ধরল। আচমকা এমন করায় বেশ অবাক হলো আরাবি। নিজের হাত ছাড়াতে চাইল ফিয়া থেকে, কিন্তু ফিয়া ছাড়ছে না। আরাবি বিরক্ত হয়ে বলল, কি করছিস ফিয়া? হাত ছাড়। ফিয়া আরাবির হাতের আংটিটা টেনে খোলার চেষ্টা করতে করতে বলে, এই আংটিটা অনেক সুন্দর, আমাকে দে না, আমি একটু পরি। 2-3 দিন হাতে দিয়ে তারপর তোকে ফেরত দিয়ে দেব। ফিহা, কি হচ্ছে কি এসব? ছাড় আমার হাত, ছাড়। ফিহা আর আরাবি ধস্তাধস্তি শুরু করে দিল। ফিহা আংটিটা খোলার চেষ্টা করতে লাগলো। আরাবি সহ্য করতে না পেরে ফিয়াকে সজোরে ধাক্কা মারল। ফিহা ছিটকে পড়ল গিয়ে বিছানার ওপরে। আরাবি হাত চেপে ধরল। ফিয়া শক্ত করে হাত ধরায় হাতের কবজিতে বেশ ব্যথা পেয়েছে আরাবি। আবার যেই আঙুলে আংটি পরা, সেই আঙুলটাও অনেকখানি ছিলে গিয়েছে, রক্ত বের হচ্ছে। এইদিকে বিছানায় পড়ে গিয়ে ফিয়া ন্যাকা কান্না করতে লাগলো চিৎকার করে। আম্মু, আব্বু, ভাইয়া, দেখে যাও, আরাবি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আম্মু। ফিয়া একটুও ব্যথা পায়নি, শুধু শুধু অভিনয় করছে। এইদিকে ফিয়ার কান্না শুনে সবাই ছুটে চলে আসলো আরাবির রুমে। লিপি বেগম গিয়ে ফিয়াকে আঁকড়ে ধরল। জিহাদ সাহেব আরাবির কাছে গেলেন দ্রুত, কারণ তিনি দেখেছেন আরাবির হাত থেকে রক্ত ঝরছে। লিপি বেগম রাগী গলায় আরাবিকে বলে, কি সমস্যা তোর? ফিহাকে কেন ধাক্কা দিয়েছিস তুই? আরাবি মাথা নিচু করে নিল, চাপা আওয়াজে বলে, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি আম্মু। চুপ, একদম ন্যাকা সাজবি না। তুই যে ফিহাকে দেখতে পারিস না তা আমি ভালোভাবেই জানি। কি বলছো আম্মু? এমনটা কেন হবে? ফিহা আমার বোন। ফিয়া এই কথা শুনে চেঁচিয়ে বলে, একদম আমাকে নিজের বোন বলবি না, তুই আমাকে বোন মানিসই না। তাহলে কি তুই আমাকে ধাক্কা দিতি? ফিহা, তুই তো আমার সাথে জোড়াজুড়ি করছিলি। একদম মিথ্যা বলবি না আরাবি, না হলে আমি তোকে চড় মারবো বলে দিলাম। লিপি বেগমের ধমকে চুপ হয়ে গেল আরাবি। এইদিকে দরজার সামনে দাঁড়িয়ে আরাবির বড় ভাই ফাহিম এতক্ষণ শেষ চুপচাপ সব দেখছিল। মেজাজ তুঙ্গে উঠে গিয়েছে ওর। ফাহিম একটা কোচিং সেন্টারে পড়ায়, ফিয়াও সেখানে পড়ে। ফাহিমের পড়ানো শেষ হলে ফিয়াকে নিয়ে একেবারে বাড়ি ফিরে আসে ফাহিম। আজকেও তাই হয়েছে। ফ্রেশ হয়ে আসতেই ওর বাবা জানায় আরাবির বিয়ে ঠিক হয়েছে, তাও আবার তার বাবার অফিসের বসের ছেলের সাথে। শুনে খুব খুশি হয় ফাহিম, কিন্তু এই কথাটা শোনার সাথে সাথেই ফিয়া যে উঠে আরাবির রুমের দিকে গিয়েছে সেটাও ও লক্ষ্য করেছে, তাই নিজেও পিছু পিছু এসেছে। সে জানে ফিয়ার স্বভাব কেমন এবং এতক্ষণ যা হচ্ছিল সবই দেখেছে ও। ফাহিম রাগে চোখে ফিয়ার দিকে তাকিয়ে বলে, মিথ্যা আরাবি না, মিথ্যা বলছে ফিহা। ফিহা এসেই আরাবিকে ওর শ্বশুর বাড়ি থেকে পরিয়ে যাওয়া আংটিটা নেওয়ার জন্য টানাটানি করছিল। আরাবি হাতে ব্যথা পাওয়ার কারণেই ফিয়াকে ধাক্কা দিয়েছে, আমি নিজেই সব দেখেছি। ভাইয়া, কি বলছো তুমি এসব? জিহাদ সাহেব ধমকে উঠলেন ফিহাকে। বেয়াদব মেয়ে, বড় বোনের এঙ্গেজমেন্টের আংটি নেওয়ার জন্য এসব করতে তোমার লজ্জা করলো না? যাও, নিজের ঘরে যাও, না হলে চড়িয়ে গাল লাল করে দেব। ধমক খেয়ে ফিয়া কাঁদতে কাঁদতে চলে গেল নিজের রুমে। লিপি বেগম এবার ফাহিমকে উদ্দেশ্য করে বলেন, সামান্য একটা আংটির জন্য আরাবি এমন করলো, আর তুই ফিহাকে এর জন্য দোষ দিচ্ছিস? জিহাদ সাহেব বেশ রুক্ষ কণ্ঠে বলেন, এটা সামান্য আংটি না লিপি, সেটা তুমিও জানো। এটা ওর বাগদাদের আংটি। লিপি বেগম কিছু বলতে নেবেন তার আগে জিহাদ সাহেব তাকে থামিয়ে বলেন, আমি আর কিছু শুনতে চাই না। তোমার গুণধর ছোট মেয়ের কাছে যাও তুমি, ওই বিষয়ে যেন আমি আর কোনো কথা না ওঠে। আর ফিহা, ভালোভাবে বুঝিয়ে দিও বড় বোনের সাথে কিভাবে বিহেভ করতে হয়। লিপি বেগম স্বামীর কথায় দমে গেলেন, রাগী চোখে আরাবির দিকে তাকিয়ে চলে গেলেন। ফাহিম এবার এগিয়ে এসে বলে, বাবা যাও, তুমি রুমে যাও, খাওয়ার আগে তোমার মেডিসিন আছে,
আমি আরাবিকে দেখছি, যাও তুমি। ছেলের কথায় জিহাদ সাহেব আরবির মাথায় হাত বুলিয়ে দিয়ে তারপর চলে গেলেন। তিনি যেতেই ফাহিম আরবিকে ধরে বিছানায় বসালো। তারপর ফার্স্ট এড বক্স এনে আরবির হাতটা ব্যান্ডেজ করে দিল। আরবি মাথা নিচু করে আছে। ফাহিম আরবির মাথায় আদরে হাত বুলিয়ে বলে, তুই এত তাড়াতাড়ি বড় হয়ে গেলে কীভাবে আরাবি? বলতো, তোর নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছে। বাবার কাছে কথাটা শুনে একটু রাগ লেগেছিল। এইভাবে হুটহাট কি কোনো কিছু হয় বল? পরে যখন শুনলাম বাবার অফিসের বস নিহান সাকরাতের ছেলে জায়ান সাকরাতের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে শুনে ততটাই খুশি হলাম। ছেলেটা অনেক ভালো, আমার থেকে 2 ব্যাচ সিনিয়র ছিল সে ভার্সিটিতে, তাই তাকে বেশ ভালোভাবেই চিনিয়েন। ছেলেটা একটু গম্ভীরভাবে মনের দিক দিয়ে বেশ ভালো। ছেলেটা একটু গম্ভীর, তবে মনের দিক দিয়ে বেশ ভালো, আমি যতটুকু দেখেছি। আরবি কিছু বলল না, চুপ করে রইল। ফাহিম এবার ধীর আওয়াজে জিজ্ঞেস করলো, তুই কি এই বিয়েতে রাজি আরাবি? আরবি হাসি মুখে তাকালো ভাইয়ের দিকে, তারপর বলল, আমার আব্বু আর ভাইয়া যেহেতু বলেছে এখানে বিয়ে হলে আমি সুখে থাকব, আর তারা যেহেতু রাজি তাই আমিও রাজি। আর আমার যেহেতু কোনো পছন্দ নেই তাই তোমাদের পছন্দই আমার পছন্দ ভাইয়া। আমি এই বিয়েতে খুশি হয়েছে, এটাই তো শুনতে চেয়েছিলে তুমি। ফাহিম হেসে আরবির গাল টেনে দিল। সব জানিস দেখি। তোমার বোন বলেই তো সব জানি। ফাহিম বোনকে বুকে টেনে নিল। আরবি ও ভাইকে জড়িয়ে ধরল। ওর আব্বু আর ভাই যেহেতু বলেছে লোকটা ভালো আর ফ্যামিলিও ভালো, তাহলে আরবির আর কোনো চিন্তা নেই। ওর আব্বু আর ভাই ওর জন্য বেস্টটাই সিদ্ধান্ত নেবে, ও জানে। নূর আর ইফতি ফিসফিস করছে। নূর হলো জায়ানের ছোট বোন। নূর বলছে, ইফতারি ভাইয়া, জায়ান ভাইয়ার কি হয়েছে বলো তো? ইফতি নূরের কথায় বিরক্ত হয়ে তাকালো নূরের দিকে, চাপা ধমকে বলে, বেয়াদব মেয়ে, ইফতারি কি? হ্যাঁ, আমার নাম ইফতি, ঠিকঠাকভাবে বল, না হলে থাপড়িয়ে কান লাল করে দেব। নূর মুখ কালো করে বলল, আমি তোমাদের 2 ভাইয়ের এক বোন, আমাকে মারতে পারবে তুমি? ইফতি রাগী কণ্ঠে বলল, তাহলে তুই উল্টোপাল্টা নামে ডাকিস কেন আমাকে? হ্যাঁ, উফ, আচ্ছা বাদ দাও। এটা বলো ভাইয়া আমাদের ভাবিকে দেখে কি রিয়াকশন দিয়েছিল? কি এর রিয়াকশন দেবে? হ্যাঁ, বেটা জন্মের নিরামিষ, ওর মতো আমি আর কাউকে দেখে নাই। নূর ভাব নিয়ে বলল, দেখবা কেমনে আমার জায়ান ভাইয়ার মতো এক পিচি হয়। ইফতি নূরের মাথায় চাটি দিয়ে বলে, ও মানুষ না, রোবট। উফ ভাইয়া, মারলা কেন? তোরা দুটো আমার রুম থেকে বের হ, আমার কাজে সমস্যা হচ্ছে। ওদের খুনসুটির মাঝে হঠাৎই জায়ানের গম্ভীর গলার আওয়াজে দুইজনে ভরকে গেল। নূর নিজেকে সামলে নিয়ে দাঁত কেলিয়ে বলে, ভাইয়া বলছিলাম কি। জায়ান নূরকে আর বলতে দিল না। তার আগেই ওকে থামিয়ে দিয়ে নিজে বলে, কোনো রকম অযথা কথা বলে এখনই চুপ যা। আরে ভাইয়া শুনে তো নিবে আমি কি বলি। হুম, বলছিলাম কি, ভাবিকে দেখে তোমার কেমন লেগেছে? নূরের প্রশ্নে জায়ানের তেমন একটা পরিবর্তন দেখা গেল না। জায়ান ল্যাপটপে আঙুল চালাতে চালাতে উত্তর দিল, ভালো। হতাশ হলো নূর আর ইফতি। হ্যাঁ, তো ইনিয়ে বিনিয়ে প্রশ্নটা শেষমেশ করলো ওরা। আর জায়ান উত্তর দিল কি এটা? ভালো, এটা কোনো উত্তর হলো? ওদের ভাবনার মাঝে জায়ান ল্যাপটপ কোলে থেকে রেখে তীক্ষ্ণ চোখে নূর আর ইফতির দিকে তাকিয়ে বলে, আর কিছু আক্স করবি, নালে যা বের হ। নূর মুখ ফুলিয়ে নিল। তারই ভাইকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই, শুধু তেরা ব্যাকা উত্তর দেবে। নূর ইফতির হাত ধরে টানতে টানতে জায়ানের রুম থেকে বেরিয়ে গেল। তারপর ইফতিকে ঝাড়ি দিয়ে বলে, কেমন মানুষ তুমি? ভাই আর ভাবি ছাদে একা কথা বলতে গেল, তুমি একটু লুকিয়ে চুরিয়ে দেখবা না ওরা কি করছিল তখন? ইফতি বিরক্ত হলো নূরের এত বকর বকর শুনে, বলল, থামবি তুই? আমি বেহায়া নাকি? বড় ভাই আর ভাবি একা একা কি করছিল তাও কি ঝুঁকি দিয়ে দেখব? চল এখান থেকে, জলদি চল, ভাইয়া না হলে রেগে যাবে। ইফতি নূরকে নিয়ে সেখান থেকে চলে গেল। এইদিকে জায়ান ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। ধীর আওয়াজে বলল, আমার মনের অনুভূতি সম্পর্কে জানাটা এতটাও সহজ ব্যাপার না। যাকে আমি মন দিয়েছি সে ছাড়া আমার চোখের ভাষা, আমার মনের অনুভূতি কেউ বুঝবে না। তারপর ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বিড়বিড় করল, আর মাত্র 15 দিন।
সূর্যের প্রখর তেজে যেন ঝলসে যাচ্ছে চারপাশ। অসহ্য গরমে নাস্তানাবুদ অবস্থা সবার। একটুখানি শীতল বাতাস এসে গা ছুঁয়ে দিলেই যেন কলিজা জুড়িয়ে যায়। গরমে অস্থির হয়ে গিয়েও বেঁচে থাকার তাগিদার জন্য সবাই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। থেমে নেই কারো নিত্যদিনকার কাজকর্ম। এই তো আরাবি আজ ইউনিভার্সিটিতে এসেছে। আজ মাস্টার্সের প্রথম ক্লাস মিস দিলে হবে বুঝি। ক্লাস শেষ করে ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে ও। পাশেই দাঁড়ানো ওর বান্ধবী আলিফা। আলিফা গরমে হাঁসফাঁস করে এইবার আরাবিকে উদ্দেশ্য করে বলল, দোস্ত ভাল লাগে না, গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। আরাবি ক্লান্ত স্বরে বলল, আজ অনেক গরম পড়েছে। চল না আরাবি, পাশে একটা ক্যাফে আছে, ওখানে যাই। আলিফার কথায় আরাবি ভাবল, আসলে ক্যাফে গিয়ে ঠান্ডা ঠান্ডা কিছু খেলে মন্দ হয় না। গলাটা শুকিয়ে এসেছে এমনিতেও। ব্যাগে যে বোতল আছে সেগুলোর পানি খাওয়া আর না খাওয়া সমান ব্যাপার। তাই আরাবিও রাজি হয়ে গেল। হ্যাঁ, যাওয়া যায়। আরাবি ব্যাগ খুলে ফোন বের করলো। বাবাকে ফোন করে জানিয়ে দেওয়া প্রয়োজন। বাবাকে না বলে ও কোথাও যায় না। ফোন বের করতে গিয়ে নিজে আঙুলের ব্যথা জায়গায় আবারও ব্যথা পেল আরাবি। ব্যথায় ইস করে উঠল, ফলে ব্যান্ডেজটায় রক্ত উঠে লাল হয়ে গেল। আলিফা তা দেখে বলে, আরে কি করলি, আবারও ঘাটা তাজা হয়ে গেল? একটু দেখে শুনে ব্যাগটা খুলবি না? আরাবি মলিন হেসে বলে, এইটুকুতে কিছু হবে না, চিন্তা করিস না। বাবাকে ফোন করে জানিয়ে দিল আরাবি। তারপর আলিফার সাথে ক্যাফের উদ্দেশ্যে চলল। অফিস টাইমে আমি কাজ রেখে এখন তোদের সঙ্গে এখানে এসেছি। আমার কত ইম্পর্টেন্ট কাজ ছিল জানিস? নূর জায়ানের কথায় বিরক্তিতে চয়ের মতো শব্দ উচ্চারণ করলো। তারপর বলল, একটু আধটু কাজ বাদ পড়লে কিছু হয় না ভাইয়া। তোমার বিয়ে ঠিক হয়েছে, ট্রিট দিবে না আমাদের? তুমি এত কিপটা কেন? জায়ান ভ্রু কুচকালো, বলল, গিফট আমি কোথায় করলাম? তোদেরকে কার্ড দিয়েছিলাম না? কার্ড দিয়ে কি হবে? যার বিয়ে তাকেও আসতে হবে স্বয়ং, নিজে থেকে ট্রিট দিতে হবে, এটাই নিয়ম। একটা মাত্র বোন, তার কথা ফেলতে পারবে না জায়ান। তাই চুপচাপ বসে রইল না চাওয়া সত্ত্বেও। অফিসে গিয়ে সেখান থেকে জায়ান আর ইফতিকে এক প্রকার ধরে টেনে হেঁচড়ে নিয়ে এসেছে নূর। পুরোটা সময় নূরকে দিতে হবে আজ। শপিং করিয়ে দিতে হবে, সাথে যা যা নূর চাইবে তাই দিতে হবে। জায়ানের কাজ থাকায় নিজের কার্ড দিয়ে বলেছিল ইফতিকে সাথে নিতে, কিন্তু নূর নারাজ। সে আজ তার দুই ভাইকে সাথে করে নিয়ে তবে ক্ষান্ত হয়েছে। ওদের খাওয়ার মাঝে জায়ানের কল আসলো একটা ফোনে। তাই জায়ান উঠে একটু সাইডে চলে গেল কলটা অ্যাটেন্ড করার জন্য। নূর বড় ভাইয়ের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, ভাইয়া এমন কেন? আমি উইশ করি, ভাইয়াকে যেন ভাবি নাকে দড়ি দিয়ে ঘোরাই। ইফতি মাছি তাড়াবার মতো করে বলে, হ্যাঁ, সেটা স্বপ্নে। কথাটা বলে ইফতি ক্যাফের দরজার দিকে তাকালো। তাকানো মাত্র হাঁ করে রইল। নূর ইফতিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো, নিজেও তাকালো সেই দিকে। বিস্ময়ে গোল গোল হয়ে গেল নূরের চোখ। তারপর কোনো কিছু না ভেবে এক প্রকার দৌড় লাগালো সেই দিকে। নূরকে এমন করতে দেখে ইফতি চেঁচিয়ে উঠল, নূর, আসতে যা, পড়ে যাবি। কে শোনে কার কথা? সে নূর দৌড়। কথা বলতে বলতে আরাবি আর আলিফা ক্যাফেতে ঢুকছিল। এমন সময় কেউ এসে হুড়মুড় করে আরাবিকে জড়িয়ে ধরল। এমন করায় বেশ ভড়কে গেল আরাবি। আলিফা চেঁচিয়ে উঠল, আরে আরে, কে আপনি? ওকে এভাবে চেপে ধরেছেন কেন? আরাবি হতভম্ব হয়ে দাঁড়িয়ে। এইদিকে সে আর কেউ না, নূর আরাবিকে চাপটে ধরেছে। নূর আরাবিকে লম্বা একটা হাঁক করে তারপর আরাবিকে ছাড়ল। তারপর হাসি মুখে বলল, ভাবি ভাবি, ইস তুমি এখানে এসেছো, আমি তোমাকে দেখে একেবারে খুশি হয়ে গেলাম। আরাবি চিনতে পারছে না নূরকে। আসলে সেই দিনও ভয়ে আর লজ্জায় কারো দিকেই ভালোভাবে তাকায়নি। আরাবি আমতা আমতা করে বলল, কিন্তু তুমি কে? নূর হাঁ করে রইল আরাবির প্রশ্নে। পরক্ষণে আবার চেহারা দুঃখী দুঃখী করে বলে, ভাবি, এটা কি বললে তুমি? আমি তোমার জামাইয়ের একমাত্র বোন, তোমার একমাত্র ননদিনী নূর, আর তুমি কি না আমায় চিনতেই পারোনি? আরাবি নূরের কথায় সাথে সাথে জিহবায় কামড় দিল। সর্বনাশ, বড় ভুল করে ফেলেছে। ইস,
নূর মেয়েটা এখন কি ভাবছে ওকে নিয়ে? আরাবি জোরপূর্বক হেসে বলে, আসলে বোঝোই তো, সেদিন একটু নার্ভাস ছিলাম, তাই কারো দিকে তেমনভাবে তাকাইনি। এই জন্যই চিনতে পারিনি তোমাকে। সরি। হ্যাঁ, নূর ফিক করে হেসে দিল। আরে ভাবি চিল, আমি তো এমনিতে একটু দুষ্টুমি করছিলাম। এর মধ্যে এখানে এসে ইফতি উপস্থিত হলো। ইফতিকে মনে আছে আরাবির, তাই ইফতির উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাবি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আলিফা তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে পুরো ঘটনা দেখছিল। আরাবি ওর দিকে নজর যেতেই আরাবি আলিফার হাত ধরল। ধ্যান ভাঙল আলিফার। আরাবি হালকা হেসে বলল, ও আমার বান্ধবী আলিফা। নূর বলল, হ্যালো আলিফা আপু, আমি আরাবি ভাবির একমাত্র একটা কিউট ননদ নূর। ইফতি প্রথমে সালাম জানালো। আলিফাও সালামের উত্তর নিল। ইফতি বলে, আমি ভাবির দেবর ইফতি শাখাওয়াত। সাক্ষাৎ শেষ হতেই নূর আরাবির হাত টেনে ধরল। ভাবি, তোমরা নিশ্চয়ই ক্যাফেতে কিছু খেতে এসেছো? আরাবি নূরের প্রশ্নে বলে, হ্যাঁ, আসলে বাইরে অনেক গরম, তাই ভাবলাম আমি আর আলিফা কোল্ড কফি খাই। বেশ ভালো করেছো। চলো, আমরাও এখানে কফি খেতে এসেছিলাম। চলো, আমাদের সাথে জয়েন করবে তোমরা, আসো। জায়ান ভাইয়াও এসেছে, অনেক মজা হবে। জানো, আমি আজ ভাইয়াকে অফিস থেকে ধরে নিয়ে এসেছি। আমার একমাত্র বড় ভাই, তার বিয়ে ঠিক হয়েছে। সে আমাকে ট্রিট দেবে না, এটা কি হয়? তাই আমি জায়ান ভাইয়া আর ইফতি ভাইয়া দুজনকে ধরে বেঁধে নিয়ে এসেছি। জায়ানও এখানে আছে। ভয়ে গলা শুকিয়ে আসলো আরাবির। লোকটা এখানে আছে, তার মানে এখন আরাবি কিভাবে যাবে লোকটার সামনে? এই ব্যক্তির উপস্থিতি টের পেলেই তো আরাবির ভয়ে দম বন্ধ হয়ে আসে। কাঁপাকাঁপি করতে করতে জ্ঞান হারাবার মতো অবস্থা হয়ে যায়। নূরকে যে বলবে ও যাবে না, সেটাও পারবে না। মেয়েটা না আবার খারাপ কিছু ভেবে বসে। এইদিকে নূরকে এমন বকবক করতে দেখে ইফতি বলল, আস্তে কথা বল, শ্বাস নে। এত কথা কিভাবে বলিস তুই? নূর মুখ কুচকালো, প্রতিবাদী সুরে বলে, আস্তে কথা কেন বলবো? মুখ দিয়েছেই তো আল্লাহ কথা বলার জন্য। যা মনে আসবে ডিরেক্ট বলে ফেলবো, কোনো থামাথামি নেই। নূরের এমন বাচ্চামো কথায় হালিফা হেসে দিল। ইফতি তাকাতেই হালিফা নিজের হাসি বন্ধ করে আবারও সিরিয়াস মুড নিয়ে দাঁড়ালো। তা দেখে ইফতি হালকা হাসলো। নূর আরাবিকে নিয়ে ওদের টেবিলের সামনে নিয়ে দাঁড় করালো। ঠিক তখনই জায়ান কথা বলা শেষ করে এসেছে। জায়ানকে দেখে আরাবি মাথা নিচু করে রইল। জায়ান আরাবির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে। নূর বলল, ভাইয়া দেখো, সারপ্রাইজ, ভাবিকে নিয়ে আসলাম। জায়ান শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় পেলি ওকে? ইফতি জবাবে বলে, গরম লাগার কারণে ভাবি আর ওনার ফ্রেন্ড ক্যাফেতে এসেছে কোল্ড ড্রিঙ্কের জন্য। আর ক্যাফেতেই দেখা হলো মাত্র, তাই নূর আমি গিয়ে নিয়ে আসলাম। আমাদের সাথে যেন জয়েন করে। ভালো করেছি না ভাইয়া? জায়ান ইফতির কথার পরিপ্রেক্ষিতে কিছুই বলল না। শীতল চাহনিতে সে তাকিয়ে আরাবির দিকে। আরাবি চোখ তুলে একবার তাকালো জায়ানের দিকে। তাকাতেই জায়ানের ওই শীতল চোখের চাহনি দেখে ওর অন্তরাত্মা কেঁপে উঠল। এইভাবে তাকিয়ে আছে কেন লোকটা ওর দিকে? কি যেন আছে ওই দৃষ্টির মাঝে। আরাবির বুকের ভিতর এফোর ওফোর করে দেয় ওই চাহনি। আরাবি ভয়ের সাথে ঢোক গিলল। শুকিয়ে যাওয়া গলাটা একটু ভেজানোর বড্ড দরকার। জায়ানের শান্ত কণ্ঠ শোনা গেল, হ্যাভ আ সিট। নূর জায়ানের কথা শুনে টেনে আরাবিকে বসিয়ে দিল। ইফতি ও আলিফাকে বসার জন্য বলল। আলিফা আরাবির দিকে তাকালো। আরাবির একপাশে নূর বসেছে, অন্য পাশ খালি। আরাবির হবু বর সামনে দাঁড়ানো, সেই বসবে ওই খালি জায়গাটায়। আলিফা পরিস্থিতি বুঝে অপর পাশে গিয়ে বসে পড়ল। ওর পাশে বসলো ইফতি, তবে মাঝে যথেষ্ট জায়গা রেখে বসেছে ছেলেটা। আলিফার ভালো লাগলো ব্যাপারটা দেখে। এদিকে আরাবি চুপচাপ বসে ক্রমাগত হাত কচলাচ্ছে। নার্ভাসনেসের ঠেলায় ও বোধহয় মরে টরে যাবে। আরাবি বিড়বিড় করলো, ইয়া মাপুত, আমাকে একটু স্বাভাবিক করে দাও। কিন্তু তার হলো না। আরাবির কাঁপাকাঁপি আরও একটা বাড়িয়ে দেওয়ার জন্য জায়ান ধপ করে বসে পড়ল ওর পাশে।
একদম ওর গা ঘেঁষে বসলো। আরাবির শ্বাস গলায় আটকে গেল, পুরো শরীর বরফে জমে গিয়েছে ওর। জায়ানের বাহু আরাবির বাহুর সাথে একেবারে লেগে। আরাবি যেখানটায় জায়ানের স্পর্শ করছে, আরাবির মনে হচ্ছে সেই জায়গাটায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এসির মাঝেও ঘামতে লাগলো আরাবি। জায়ান আরাবির অবস্থা দেখে সবার আড়ালে ঠোঁট কামড়ে মৃদু হাসলো। আলিফ আর ইফতি নূরের বকবক শুনতে ব্যস্ত। জায়ান মাথাটা নিচু করে আরাবির কানে ফু দিল। এমন করাতে ভয়ানকভাবে কেঁপে উঠল আরাবি। হাঁটুর কাছে জামা সজোরে খামচে ধরল। হৃৎপিণ্ডটা বোধ হয় বুক চিরে বেরিয়ে আসবে। আরাবি সেই কাপা হাতটা জায়ান নিজের হাত দ্বারা চেপে ধরল। জায়ানের এক একটা কাণ্ডে যেন আরাবি 440 ভোল্টের ঝটকা খাচ্ছে। কি হচ্ছে ওর সাথে? কেন হচ্ছে? লোকটা এমন কেন করছে? সেই দিনের জায়ান আর আজকের জায়ান এক না, কোনোভাবেই এক না। অন্তত আরাবির কাছে তো নাই। জায়ান আরাবির হাতটা আরো একটু শক্ত করে ধরে আরাবির কানে ফিসফিস করে বলল। আরাবির সাথে সাথে মাথাটা সরিয়ে ফেলল। জোরে জোরে শ্বাস নিচ্ছে আরাবি। জায়ানের হাতের মাঝে থাকা হাতটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই পারছে না। আরাবি এবার না পেরে কাপা গলায় নিচু কণ্ঠে বলে, হাতটা ছাড়ুন প্লিজ। জায়ানের কোনো জবাব নেই, সে নির্বিকার। ইয়া মাবুদ, এ কোন লোকের খপ্পরে পড়ল ভাবছে আরাবি। আরাবি আবারও বলে, ছাড়ুন না প্লিজ। জায়ানের ভাবলেশীন উত্তর। হুম, এভাবেই থাকুক। এই উত্তরে যেন আরাবির কেঁদে দেবার মতো অবস্থা। ঠোঁট ভেঙে কান্না আসছে ওর। এইভাবেই থাকুক বললেই হলো নাকি? এমনভাবে আরাবি থাকবে কিভাবে? এই যে আরাবির হাত পা কাঁপছে, হাঁপানি রোগের মতো শ্বাস নিচ্ছে, হঠাৎ ধরাস ধরাস করছে হৃৎপিণ্ডটা। এইভাবে কি থাকা যায়? একদম না। আজ আরাবি মনে হয় মরেই যাবে, একদম মরে যাবে। সেই দিন ওকে কি ধমকটাই না দিল! জায়ানের ধমক খেয়ে আরাবির রুহ উড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আর আজ লোকটা এসব কি করছে? একটা মানুষ রাতারাতি এমনভাবে বদলে যেতে পারে কি করে? মানে কিভাবে? জানা নেই আরাবির, কিচ্ছু জানা নেই। হাতে ব্যথা পেলে কিভাবে? জড়সড় হয়ে বসে থাকা আরাবিকে উদ্দেশ্য করে প্রশ্নটা করল জায়ান। আরাবি এহেন প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পেল না। তবুও আমতা আমতা করে বলে উঠল, আংটিটা খোলার সময় একটু ছিলে গিয়েছিল। জায়ান ভ্রু কুচকালো আরাবির কথা শুনে। ব্যান্ডেজটায় এখনো তাজা রক্ত ভেসে আছে। হালতো করে হাত ছোয়ালো সেখানে জায়ান। জায়ানের স্পর্শে জায়গাটা কেমন শিরশির করছে আরাবির। জায়ানের ধীর আওয়াজ, ব্যথা আছে? এখনো রক্ত লেগেছে? ব্যাগের সাথে লেগে আবার ব্যথা পেয়েছিলাম। চলো আমার সাথে। আকস্মিক জায়ানের এই কথায় আশ্চর্য হলো আরাবি। চোখ তুলে তাকালো জায়ানের দিকে। জায়ান নির্বিকারে ওর দিকে তাকিয়ে, কিন্তু জায়ানের চোখে আরাবি দেখতে পাচ্ছে একরাশ ব্যাকুলতা, অস্থিরতা। তবে কি তা ওর জন্যই? কিন্তু ওর জন্য কেনই বা এত অস্থির আর ব্যাকুল হবে লোকটা? আজ নিয়ে মাত্র 2 দিন হলো ওদের দেখা। আরাবি বিড়বিড় করল, আপনি আস্ত একটা ধাঁধা, এই ধাঁধার উত্তর আমি মেলাবো কিভাবে? কিছু প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হয়। হকচকিয়ে গেল আরাবি। এত আস্তে কথা বলল, তাও লোকটা শুনে ফেলল। কি ভয়ানক ব্যাপার স্যাপার! আরাবির ভাবনার মাঝে জায়ান গম্ভীর স্বরে বলে, চলো। আরাবি মিনমিন করে জিজ্ঞেস করলো, কোথায় যাব? ডাক্তারের কাছে। আরাবি অবাক, কিন্তু কেন? কোনো উত্তর দিল না জায়ান। সে এখনো আরাবির হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে। আরাবি শুকনো গলায় বলে, লাগবে না তো, একটুখানি কেটেছে। আমার ব্যাগে ব্যান্ডেজ আছে, আমি আলিফাকে দিয়ে করিয়ে নিব। কথাটা শোনা মাত্রই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জায়ান আরাবির দিকে। আরাবি ভয় পেয়ে মাথা নিচু করে নিল। আশ্চর্য, লোকটা এভাবে তাকাচ্ছে কেন? একটু আগেই তো কি সুন্দর নরম কণ্ঠে কথা বলছিল, এখন আবার সেই দিনের মতো তাকাচ্ছে। ভাই, তুমি কিছু বলছো না কেন? নূরের প্রশ্নে আরাবি দ্রুত জায়ান থেকে একটু সরে বসার চেষ্টা করতে লাগলো, কিন্তু জায়ান তা হতে দিলে তো? সে এখনও আরাবির হাত ধরে বসে, তবে খুব নরম স্পর্শে ধরেছে আরাবির হাতটা, যেন আরাবি একটুও ব্যথা না পায়।
বুকের ভেতরটায় কেমন কেঁপে কেঁপে উঠছে। জায়ানের একটুখানি ছোঁয়াতেই যেন আরাবির মন আরাবিকে বলছে, ইনি সেইজন, যেইজন তোকে সবসময় সব কিছু থেকে আগলে রাখবে, তোর একমাত্র নির্ভরযোগ্য ভরসাযোগ্য ব্যক্তি, যার কাছে তুই নির্দ্বিধায় নিজেকে বিলিয়ে দিতে পারবি। কিন্তু মন এমনটা কেন বলছে? কী কারণে এমন হচ্ছে? যেখানে অন্য সব ছেলে আরাবির দিকে একটু আর চোখে তাকালে আরাবির অস্বস্তি লাগে, সেখানে জায়ান আরাবির সাথে প্রায় এক প্রকার গা ঘেঁষে বসে আছে, সাথে ওর হাত ধরে আছে, কিন্তু আরাবির একটু খারাপ লাগছে না, বরং সারা মন প্রাণ জুড়ে ভালো লাগার প্রজাপতিরা এইদিকে সেই দিকে ওড়াউড়ি করছে। আনমনেই আরাবির ঠোঁটের কোণে লজ্জারাঙা হাসি ফুটে উঠল। এতক্ষণের ভয়, ডর, জড়তা সব যেন এক নিমেষেই কোথাও গায়েব হয়ে গেল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই নূর সিদ্ধান্ত নিল দূরে কোথাও ঘুরতে যাবে। আরাবি আর আলিফাকেও ওদের সাথে যেতে হবে। তা শুনে আরাবি ভড়কে গেল। সে কিভাবে যাবে? দুপুর 3টা বাজে, বাড়ি ফিরতে হবে, না হলে ওর বাবা চিন্তা করবে। আর বাবাকে যে ফোন করে জানাবে, তো জানাবেটা কি? যে ও জায়ানের সাথে আছে? এটা আরাবি কখনোই বলতে পারবে না। লজ্জায় আরাবি তৎক্ষণাৎ মরে যাবে। কি মনে করবে ওর বাবা মা? বলবে বিয়ে ঠিক হয়েছে, একদিনই হয়নি, এখনই হবু বরের সাথে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আরাবি ইতস্ততভাবেই বলে উঠল, নূর, বলছিলাম কি, তোমরা ঘুরতে যাও, আমি অন্য একদিন যাবো না তোমাদের সাথে। আলিফাকে ওর বাড়ি ফিরতে হবে, আঙ্কেল আবার একটু স্ট্রিক্ট ওর বিষয়ে। জায়ান আরাবির কথা শুনে শীতল দৃষ্টিতে তাকালো। আরাবি সেটা বুঝতে পেরে এই দিক ওই দিক নজর ঘুরিয়ে নিল। জায়ান বলে উঠল, আরাবি ঠিক বলছে। ইফতি, জি ভাই। ইফতি এগিয়ে আসতেই, নূরকে নিয়ে তুই চলে যা, আমি আরাবি আর আলিফাকে ড্রপ করে সোজা অফিসে আসছি। আচ্ছা ভাই। আরাবি জায়ানের ড্রপ করে দেওয়ার কথা শুনে কিছু বলবে, তার আগেই জায়ানের ঠান্ডা কণ্ঠ, ডোন্ট সে ওয়ার্ড, আমি যেহেতু বলেছি ড্রপ করে দেবো মানে দেবো। আরাবির সাথে সাথে বলতে চাওয়া কথাটা গিলে ফেলল। যেইভাবে তাকায় লোকটা, মানুষ কথা আর বলবে কিভাবে? ইফতি আর নূর মিটিমিটি হাসছে ওদের ভাইয়ার দিকে তাকিয়ে। জায়ান বিরক্ত হলো এদের দুটোর কাণ্ডে, চাপা ধমক দিয়ে বলল, কি সমস্যা তোদের? নূর হাসি বন্ধ করে সাথে সাথে বলে, কোনো সমস্যা নেই ভাইয়া, এই যে তুমি ভাবির সাথে আর একটু টাইম স্পেন্ড করতে চাচ্ছ, আমার আর ইপ্তি ভাইয়ার এতে কোনো সমস্যা নেই। তুমি চাইলে ভাবির সাথে আজ সারাটাক্ষণ থাকতে পারো, এতেও আমার আর ইপ্তি ভাইয়ার কোনো সমস্যা নেই। এক নাগারে কথাগুলো বলে ফেলল নূর। নূরের এমন কথায় জায়ান কোনো গুরুত্ব দিল না। এইদিকে ইফতি আর আলিফা হেসে দিয়েছে, আর আরাবি লজ্জায় পারে না মাটি ফাঁক করে তার মধ্যে ঢুকে যেতে। কি একটা অবস্থা! এইভাবে তাকে লজ্জা দেওয়ার কোনো মানে আছে? নূর মেয়েটা অতিরিক্ত কথা বলে। আরাবি ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল। ইফতি হাসি থামিয়ে বলে, নূর চল, দেরি হয়ে যাচ্ছে। আসি ভাবি, ভালো থাকবেন। আসি ভাবি, আমি কিন্তু আবার তোমার সাথে দেখা করব। নেক্সট দেখা হলে কিন্তু আমরা ঘুরতে যাব বলে দিলাম, আমরা শপিংও করব। এখন আমি একা নই, তুমিও আছো আমার দলে, দুজন মিলে একসাথে ভাইয়ার পকেট খালি করব। জায়ান বিরক্ত হয়ে ইফতিকে ইশারা করল নূরকে নিয়ে যাওয়ার জন্যে। ইফতি ইশারা বুঝতে পেরে সাথে সাথেই নূরের মুখ চেপে ধরল। আরে বোন আমার, চুপ যা, এত কথা বলিস না। নূর ইফতির হাতে কামড় দিয়ে দিল। ব্যথা পেয়ে ইফতি হাত সরিয়ে নিল। নূর রাগী গলায় বলে, আমার কথা বলার সময় ডিস্টার্ব করবা না ভাইয়া, না হলে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা বুঝেছি, চল তো, ভাইয়া রেগে যাচ্ছে। নূর মুখ ভেঙচি কেটে বাইকে গিয়ে উঠে বসলো। ইফতি গিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা যেতেই জায়ান আরাবিকে উদ্দেশ্য করে বলে, গাড়িতে ওঠো। জায়ান ফ্রন্ট সিটের দরজা খুলে দিতে আরাবি গাড়িতে উঠে বসলো। আলিফা নিজেই গাড়ির দরজা খুলে পেছনে বসতে বসতে বলে, আমি নিজেই উঠতে পারবো ভাইয়া, আপনি বরং আপনার বইয়ের দিকে নজর দিন। জায়ান নিস্তব্ধে বাঁকা হাসলো, বলল, নজর আমার সবসময় তার দিকেই থাকে। কথাটা শোনা মাত্রই আরাবি চোখ বড় বড় করে তাকালো। লোকটা কী সব বলে আলিফার সামনে? একটুও কি লজ্জা নেই নাকি? হঠাৎ টুং করে একটা মেসেজ আসে আরাবির ফোনে। আরাবি মেসেজটা ওপেন করে দেখে আলিফার মেসেজ।
মেসেজটা পড়েই আলিফা লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। এত অসভ্য মেয়েটা কী সব নির্লজ্জ কথাবার্তা লিখে মেসেজ পাঠাচ্ছে। মেসেজটা আবার পড়ল আরাবি। লাজুক হাসলো। আলিফার উদ্দেশ্যে লিখে পাঠালো, অসভ্য কথা কমিয়ে বল, সে আছে এখানে, আর আমাকে লজ্জা দিস না প্লিজ। বান্ধবীর মেসেজের উত্তর দেখে আলিফা মিটিমিটি হাসতে লাগলো। এইদিকে জায়ান এসে গাড়িতে বসলো। তারপরে বলে, সিট বেল্টে বেঁধে নাও। আরাবি জিভ কাটলো। ইস, সে তো এইটার কথা ভুলেই গিয়েছিল। আরাবি দ্রুত সিট বেল্ট লাগালো। জায়ান গাড়ি স্টার্ট দিল। এর মধ্যে আর কোনো কথা হলো না। সবার আগে আলিফার বাড়ি পড়ায় আলিফাকে আগে নামিয়ে দিল জায়ান। আলিফা যাওয়ার সময় আরাবিকে চোখ টিপ মেরে গিয়েছে। বিনিময়ে আরাবি চোখ রাঙানি দিয়েছে আলিফাকে। তারপর আবারও গাড়ি চলতে শুরু করলো। একেবারে আরাবিদের বাড়ির গেটের সামনে এসে থামলো। আরাবি সিট বেল্ট খুলছে মাত্র, হঠাৎই জায়ান বলল, তোমার ব্যাগটা দাও। বুঝতে পারল না আরাবি। ব্যাগ। জায়ান চোখের ইশারায় দেখালো। আরাবি এবার বুঝলো। জায়ানের দিকে ব্যাগটা এগিয়ে দিল। জায়ান ব্যাগটা নিল, তবে বলল, ব্যান্ডেজ বের করো। আরাবির আজ কি হয়েছে কে জানে। ও মন্ত্রমুগ্ধের মতো জায়ান যা যা বলছে তাই করছে। আরাবি ব্যান্ডেজ বের করে জায়ানের দিকে এগিয়ে দিল। জায়ান সেটা হাতে নিয়ে বিনা বাক্যে আরাবির হাত টেনে নিজের কাছে নিয়ে আসলো। খানিক কেঁপে উঠল আরাবি, তবে কিছু বলল না। জায়ান খুব যত্নে আরাবির হাতের ব্যান্ডেজটা খুলে ফেলল। খুব নরমভাবে স্পর্শ করছে, যেন আরাবিকে একটু জোরে ছুলেই আরাবি ব্যথা পাবে। জায়ানের প্রতিটা স্পর্শে আরাবির দেহ মন কেমন জানি চনমনিয়ে উঠছে। পায়ের তলায় সুরসুরি লাগছে। আরাবি ঠোঁট কামড়ে বসে রইল। জায়ান সুন্দরভাবে আবারও আরাবির হাতে ব্যান্ডেজ করে দিল। তারপর আরাবির হাত দ্রুত ছেড়ে দিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। আরাবি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান চোখ বন্ধ করা অবস্থাতেই শক্ত কণ্ঠে বলল, যাচ্ছ না কেন? আরাবি কথাটা শুনে হুড়মুড়িয়ে গাড়ি থেকে বের হয়ে আসলো। এ কেমন লোক রে বাবা, এইভাবে বলার কি আছে। লোকটা অদ্ভুত, এই নরম তো আবার এই গরম। আরাবি বাড়ির দিকে পা বাড়াতে নিয়েও থেমে গেল। এইভাবে চলে যাওয়াটা ভালো দেখায় না। হাজার হোক লোকটা ওর হবু বর। আরাবি আবার ফিরে আসলো। জায়ানের দিকে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ইতস্ততভাবে জানলায় ঠকঠক আওয়াজ করলো। আবার কি চাই? নাক মুখ কুঁচকে এলো আরাবির। এটা কেমন প্রশ্ন। আরাবি নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, জি, বাড়িতে আসুন। জায়ানের জবাব নেই। আরাবি জানালা দিয়ে ভেতরে জায়ান কি করছে দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। ফোঁস করে শ্বাস ফেলে আরাবি নিজেই আবার বলে, বাড়িতে আসুন। এইভাবে গেটের কাছ থেকে চলে যাবেন, বিষয়টা খারাপ দেখায়। আসলে কি খাওয়াবে? জায়ানের সোজাসাপটা প্রশ্ন। এমন প্রশ্নে আরাবি কি উত্তর দেবে জানে না। জীবনেও শোনেনি কাউকে বাড়িতে আসার কথা বললে সে ব্যক্তি সোজাসাপটা জিজ্ঞেস করে আসলে কি খাওয়াবে। এই জায়ান নামক ব্যক্তিটা অদ্ভুত, বড্ড অদ্ভুত। আরাবি ধীর আওয়াজে বলে, আপনি আগে আসুন তো, আমি আপনার জন্য চা, পকোড়া, পাস্তা, নুডলস যা যা আপনি খেতে চান বানিয়ে দিব। বাট আই লাভ সুইটস মোর। আরাবি সরল মনে বলল, হ্যাঁ, তাও বানিয়ে খাওয়াবো। আমি রসমালাই, গোলাপ জামুন বানাতে পারি। এগুলো না, অন্য মিষ্টি। কথাটা বলেই জায়ান গাড়ির জানালা খুলে অদ্ভুত দৃষ্টিতে তাকালো আরাবির দিকে। আরাবি সাথে সাথেই দৃষ্টি নত করলো। জায়ান বাঁকা হেসে বলে, বাড়ি যাও, আমি আসবো না। কারণ আমি জানি আমি যে মিষ্টির কথা বলছি তুমি তা আমাকে বিয়ের পর ছাড়া দিতে পারবে না। আর আমিও বিয়ের আগে সেই মিষ্টি খেতেও চাই না। গোলে মিলে কথাটা বুঝতে পারল না আরাবি। চিন্তায় বিভোর সে কথাটা নিয়ে। আরাবি ভাবতে ভাবতে বাড়ির দিকে পা বাড়ালো। হঠাৎই পিছন থেকে জায়ান ডেকে উঠল, আরাবি। ইস, কি সুন্দর সেই ডাক। একেবারে আরাবির কলিজায় গিয়ে লাগে। কারো মুখে নিজের নামটা শুনতে এত ভালো লাগে জানা ছিল না আরাবির। আরাবি সময় নিয়ে পিছনে ঘুরে তাকালো। আরাবি তাকাতেই জায়ান শীতল কণ্ঠে বলল, আর কখনো আমার সামনে ঠোঁট কামড়াবে না। আই ক্যান কন্ট্রোল মাই সেলফ দেন। কথাটা শেষ করতে দেরি, জায়ানের গাড়ি ছুটিয়ে যেতে দেরি নেই। আরাবি হাঁ করে জায়ানের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল।
জায়ানের এমন অদ্ভুত কথাবার্তা ওর মাথায় কিলবিল করতে লাগলো। জায়ানের কথার অর্থ ভাবতে ভাবতে আরাবি নিজেদের ফ্ল্যাটে চলে আসলো। লিপি বেগম দরজা খুলে দিলেন। ভ্রুকুচকে আরাবিকে খানিক দেখলো, তবে কিছু বলল না, কারণ বসার ঘরে জিহাদ সাহেব বসে আছেন। তাই মুখ ফিরিয়ে চলে গেলেন। আরাবি বাবার সাথে কিছু কথা বলে রুমে চলে আসলো। গোসল করে ফ্রেশ হয়ে আসলো। এখনও ভাবছে জায়ানের কথা। বিড়বিড় করে বার কয়েক জায়ানের কথা আওড়ালো। হঠাৎই কিছু একটা বুঝে চমকে উঠল আরাবি। থম মেরে দাঁড়িয়ে রইল। রক্ত হিম হয়ে গিয়েছে ওর। আকস্মিক চাপা চিৎকার দিয়ে বালিশে মুখ গুজে দিল আরাবি। ভাগ্যিস কেউ শোনেনি, কারণ ওর রুমটা বসার ঘর থেকে একটু সাইডে। আরাবির লজ্জায় দম বন্ধ হয়ে আসছে। নাক, কান, গাল গরম হয়ে গিয়েছে। আরাবি বালিশে মুখ গুজে বিড়বিড় করল, শেষে কিনা এমন নির্লজ্জ ছেলেকে আমার বর হতে হলো। অসভ্য, অসভ্য, অসভ্য। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। সকাল থেকে আরাবি বসে নেই। একে একে ঘরের সব কাজ আজ সে একাতেই করছে। এখন রান্না করছে। অবশ্য রান্না প্রায় হয়ে এসেছে। ফাহিম বোনের হাতে পাস্তা খেতে চেয়েছে, সেটাই বানাচ্ছে আরাবি। চুলোয় পাস্তা সেদ্ধ দিয়ে কাটাকুটি করছে আরাবি। এমন সময় কলিং বেল বেজে উঠল। আরাবি ভ্রুক্ষেপ করল না। বসার ঘরে লিপি বেগম আর ফিহা আছে, তাদের মাঝে কেউ গিয়ে খুলে দেবে। আরাবি পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছে। পাস্তাটা চুলোয় বসিয়ে দিয়ে নাড়াচাড়া করছে আরাবি। এমন সময় রান্নাঘরে এসে হাজির হয় ফিহা। এসেই আরাবিকে দেখে মুখের বিকৃতি আকার করল। ফিহা বলল, তোর শ্বশুরবাড়ির লোক এসেছে, আম্মু তোকে ভালোভাবে হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে আসতে বলেছে। আরাবি কথাটা শুনেই বড় বড় চোখে তাকালো। মনে মনে বলল, ইয়া মাপুত, হঠাৎ তারা আসলো যে? আরাবি ঝটপট পাস্তাটা বানিয়ে রুমের দিকে ছুট লাগালো। সুন্দরভাবে ফ্রেশ হয়ে একটা বেবি পিঙ্ক কালারের গোল জামা পরে নিল। জামাটা আরাবির খুব পছন্দ, স্পেশালি জামাটার ওড়নাটা। ওড়নায় খুব সুন্দর কারুকাজ করা। আরাবি এবার বসার ঘরে গেল। গিয়ে দেখলো ওর হবু শাশুড়ি, চাচি শাশুড়ি আর নূর এসেছে। নূর আরাবিকে দেখা মাত্রই দৌড়ে উঠে গিয়ে আরাবিকে জড়িয়ে ধরল। তারপর বলল, জানো ভাবি, আমি তোমায় কত মিস করেছি। ভাইয়াটা না অনেক শয়তান। কত করে বললাম ভাবির নাম্বারটা দাও, আমি ভাবির সাথে ভিডিও কলে কথা বলবো। শয়তানটা দিলই না। তুমি কিন্তু ভাইয়াকে বকা দিয়ে দিবে এর জন্য, ঠিক আছে? আরাবি নূরের এক নাগারে বলা এতগুলো কথা ঠাউর করতে সময় লাগলো। তারপর জোরপূর্বক হেসে আরাবি মাথা দোলালো। আরাবি সাথী বেগম আর মিলি বেগমকে সালাম দিলেন। তারাও সালামের জবাব নিলেন। সাথী বেগম বলেন, আমরা এসেছিলাম আরাবিকে নিয়ে যাওয়ার জন্য। ওকে নিয়ে আজ জুয়েলার্সের দোকানে গিয়ে গহনা বানাতে দিয়ে আসবো। আপনার এতে কোনো আপত্তি আছে আপা ভাই সাহেব? জিহাদ সাহেব হেসে বলেন, না না আপা, সমস্যা নেই। আপনারা যদি ওকে নিয়ে যান, এমনিতেও তো আর কদিন পর মেয়ে আমার আপনাদেরই হয়ে যাবে। তখন উল্টো ওকে নেওয়ার সময় আমার অনুমতি লাগবে আপনাদের কাছ থেকে। বলতে বলতে জিহাদ সাহেব মন খারাপ করে আরাবির দিকে তাকালেন। মেয়েটা তার বড্ড আদরের। কলিজের টুকরো মেয়েটাকে আর কয়েকদিন পরে পরের ঘরে পাঠিয়ে দেবেন ভাবলেই তার দম বন্ধ হয়ে আসে। আরাবি ও বাবার দিকে মলিন হেসে তাকালো। চোখে ওর একরাশ কাতরতা। পরিবার, আপনজন ছেড়ে চলে যাবে কয়দিন পর। সেই দুঃখে হাহাকারে ভিতরটা কেমন যেন খালি খালি হয়ে আসছে এখনই। লিপি বেগম বলেন, আরাবি, যা রেডি হয়ে আয়। আরাবি নিচু স্বরে বলে, আমি রেডি মা, শুধু হিজাব বাঁধলেই হবে। আরাবি রুমে এসে সুন্দরভাবে একটা হিজাব বেঁধে নিল। কি মনে করে যেন চোখে কাজল দিল আর ঠোঁটে হালকা লিপ গ্লস। আনমনেই হাসলো আরাবি নিজেকে দেখে। সেই দিন জায়ানের কথাগুলো মানে বোঝার পর থেকে আরাবি হুটহাট লজ্জা পেয়ে বসে। এই যে যেমন এখনোই হঠাৎ জায়ানের কথা ওর মনে পড়ে গেল, আর এখন লজ্জায় গাল গরম হয়ে উঠেছে ওর। মনে মনে জায়ানকে আরেকবার অসভ্য উপাধি দিয়ে বেরিয়ে আসলো আরাবি। এসেই দেখে ফিহাও তৈরি হয়ে দাঁড়িয়ে। ভ্রু কুচকালো আরাবি। এই মেয়ে এমন সেজে গুছে আছে কেন? ওকে আরও অবাক করে দিয়ে ফিহা বলে, চলুন আন্টি, আরাবি আপু এসে পড়েছে। ফিহার মুখে আপু ডাক শুনে আসমান থেকে পড়ল আরাবি। রাতারাতি এত পরিবর্তন!
ফিহার এসব নাটক সহ্য হচ্ছে না আরাবির। দাঁত খিচিয়ে রয়েছে। নেহা তো শ্বশুরবাড়ির লোক আছে এখানে, না হলে আরাবি ফিহাকে দুটো কড়া কথা নিশ্চিত শোনাতো। সবাইকে বলে ওরা শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জুয়েলারি শপে আসতেই অবাক হলো আরাবি, কারণ গাড়ি পার্কিং এরিয়াতে আগে থেকেই জায়ান আর ইফতি দাঁড়ানো। তারা নামতেই জায়ান আর ইফতি এগিয়ে আসলো। জায়ান আরাবির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো,